বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার। বিতর্ক এড়াতে আগামী ফেব্রুয়ারিতে নয়, চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। গঠন কাঠামো ঠিক করবে আগামী সংসদ। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আন্দোলনের নামে পুলিশের উপর হামলা নয়, মনোবল ভেঙে গেলে জনগণকে ঘর বাড়ি পাহারা দিতে হবে বললেন ডিএমপি কমিশনার। কুমিল্লায় বিএনপির 2 গ্রুপের সমাবেশ ঘিরে টাউন হল মাঠে ফটকে তালা, প্রশাসনের নিষেধাজ্ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েন। শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে 36 ঘন্টার হরতাল, নৌপথ সহ সড়ক অবরোধ, দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তি। সিলেটের কৈলাসটিলায় ওয়ার্কওভারে নতুন করে গ্যাস তোলার প্রক্রিয়া, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাষ্প নির্গমন পাবনার রূপপুরে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। আদালতের রায়ে আবারও সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্তে আসে এই রায়। এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র বিলোপের পথ তৈরি হলো বলে মনে করছেন এই আপিলে পক্ষভুক্ত সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে বিতর্ক এড়াতে ফেব্রুয়ারির নির্বাচন নয়, পরবর্তী অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধানে আবার ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। 14 বছর পর আবারও দেশের ইতিহাসে তুলনামূলক স্বচ্ছ নির্বাচন আয়োজনে প্রশংসার দাবিদার এই সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হচ্ছে সংবিধানে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগ দিনের প্রথম কর্মসূচি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় দেন। সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয়া আগের আদালতের রায় ছিল কলঙ্কিত, যে কারণে সর্বসম্মতিক্রমে এই রায় বাতিলের আপিল মঞ্জুর করা হয়েছে। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার আইনি লড়াইয়ে সব রাজনৈতিক দলের ঐক্য প্রতিফলিত হয়েছে। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। রিভাইভ, রেস্টোরড বাট নট এনফোর্সেবল। কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে, তার আগে নয়। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। তত্ত্বাবধায়ক পুনর্বহালে রায় হলেও এখনই তা কার্যকর না হওয়ায় বিতর্কের পথ বন্ধ হয়েছে। আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। শারমিন পুতুল, এখন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট থাকবে না আর। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান হবে। বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। আন্দোলনের নামে পুলিশের উপর হামলা নয়, মনোবল ভেঙে গেলে জনগণকে ঘর বাড়ি পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার রাজধানীর স্কাটনে ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশ সহ জনগণের উপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে উল্লেখ আছে। আর বলেন, মানুষের জীবন ও জানমালের নিরাপত্তা সহ 3টি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে। সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার জন্য এটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির 2 গ্রুপের সমাবেশকে ঘিরে নগর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আর এই নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে মাসুদ আলম। মাসুদ, বিএনপির 2 গ্রুপের সমাবেশ ঘিরে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন। কুমিল্লা টাউন হল মাঠে 2 গ্রুপের যে সমাবেশের কথা ছিল, সে ঘোষণাকে ঘিরে আমরা দেখেছি যে আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশাসন টাউন হল মাঠে অবস্থান করছেন। এখন পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ গোয়েন্দা সংস্থার যে সদস্যগুলো রয়েছে, তারা টাউন হলের মাঠের ভিতরে এবং বাহিরে পৃথকভাবে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যাতে করে কোনো পক্ষের কোনো নেতাকর্মী বা সমর্থক টাউন হল মাঠের ভেতরে প্রবেশ করতে না পারে। এই যে একটি উত্তপ্তকর পরিস্থিতি নগর জুড়ে কিন্তু আসলে একটা আতঙ্ক তৈরি করেছে। এখানকার যারা আসলে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গতকালকে রাত্রে থেকে কিন্তু এই যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন থেকে তারা কিন্তু টাউন হল মাঠে অবস্থান নিয়েছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে 2 পক্ষের মধ্যে। গতকালকে বিকেল থেকেই মূলত হচ্ছে যে এই টাউন হল মাঠের 2 পাশে কুমিল্লা 6 আসনের 2 বিএনপির নেতার পক্ষ থেকে মূলত হচ্ছে সমাবেশ ডাকা হয়েছিল। একটি পাশে হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং অপর পাশে ছিলেন মনির হক চৌধুরী। হাজী আমিনুর রশিদ ইয়াসিন হচ্ছেন যে কুমিল্লা 6 সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে, আর মনির হক চৌধুরী হচ্ছেন যে বিএনপির থেকে মনোনয়ন তিনি পেয়েছেন। তাদের মধ্যে এই যে বিভাজন বা গ্রুপিং তৈরি হওয়ার পর তারা মূলত আজকের এই টাউন হল মাঠে সমাবেশ ডেকেছিলেন, একই জায়গায়, একই স্থানে, একই মাঠে। এই পরিস্থিতি ঘিরে কিন্তু আমরা দেখেছি গতকালকে রাত থেকে কিন্তু 2 পক্ষের নেতাকর্মীরা 2 পাশে অবস্থান নিয়ে তারা মিছিল করেছেন এবং স্লোগানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মূলত হচ্ছে 2 পক্ষকে সাথে তারা সমন্বয় করেছিলেন, কিন্তু কোনো পক্ষে আসলে প্রশাসনের সাথে সমন্বয় আসতে পারার কারণে মূলত বলা হয়েছিল টাউন হল ব্যতীত অন্য কোনো পৃথক ভেন্যুতে তাদেরকে তাদের যে ঘোষিত প্রোগ্রাম
করা হয়। তবে সকাল 11টায় হাদি আমির রশিদ ইয়াসিনের যে সমাবেশ করার কথা ছিল তারা কিন্তু তাদের কোনো নেতাকর্মী মাঠে আসতে দেখা যায়নি। তবে এখন পর্যন্ত অনড় রয়েছেন মনিরুল হক চৌধুরী। তিনি বলছেন যে বিকেলে তার যে ঘোষিত সমাবেশ রয়েছে সেটি তিনি করবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই টাউন হল মাঠে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির 2 গ্রুপের সমাবেশ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে চলছে 36 ঘন্টার হরতাল। এতে বন্ধ রয়েছে দোকানপাট। এছাড়া সড়ক ও নৌযান বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। বর্তমানে কেমন দেখছেন পরিস্থিতি, আর হরতালে জেলার আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে কিনা জানাবেন। আপনি জানেন যে আজ সকাল 6টা থেকে 36 ঘন্টার যে হরতাল কর্মসূচি চলছে সেটি মূলত রাঙ্গামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের তারিখ নির্ধারণ করা আছে আগামীকাল 21শে নভেম্বর, সেটিকে কেন্দ্র করেই। একটুখানি বলে রাখি, দেশের যে হাইকোর্ট থেকে সারা দেশের নিয়োগের ব্যাপারে যেটি 93% মেধার ভিত্তিতে এবং 7% কোটার যে রায় দিয়েছে, সেই রায়টি আসলে রাঙ্গামাটিতে পালিত হচ্ছে না বলেই এই অভিযোগ তুলে আসলে আন্দোলনকারীরা এমন একটি কর্মসূচি দিয়েছেন। তারা যেটি বলছেন যে গত মঙ্গলবার মূলত তারা একটি স্মারকলিপি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর। তারা যেটি বলছেন যে 8 দফা বাস্তবায়নের 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন, সেখানে সেটি আসলে মানা না হয় গতকাল একটি রেস্তোরাঁ থেকেই এই 36 ঘন্টার কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়। আর সকাল থেকে আমরা দেখেছি রাঙ্গামাটি শহরের সবকটি গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে পয়েন্টগুলোতে সেই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং গাছের গুড়ি সড়কে ফেলে টায়ার জ্বালিয়ে তারা এই আন্দোলন কর্মসূচিটি শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে কিছু মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে। তবে কোথাও রাঙ্গামাটি শহরের একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, সেটি আমাদের কোথাও আমরা এই যান চলাচলের উপস্থিতি লক্ষ্য করিনি। একই সঙ্গে রাঙ্গামাটি শহর থেকে 8টি উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, নৌপথে লঞ্চ চলাচল, সেটিও আসলে একেবারেই বন্ধ রয়েছে। এর সাথে আরেকটু যুক্ত করতে চাই যে রাঙ্গামাটি জেলার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান এবং নানিয়ারচর এবং বাঘাছড়ি এই 6টি যে রুট রয়েছে, সেখানেও আসলে সব ধরনের যানবাহন সড়ক পথে বন্ধ রয়েছে। রাঙ্গামাটি শহরের কথাই যদি বলি, সেখানে সব ধরনের দোকানপাট, মার্কেট একেবারেই বন্ধ রয়েছে। মানুষজনের চলাফেরা একেবারে বলা যায় যে কিছুটা সীমিত হয়েছে। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠান লেখাস পাবলিক স্কুল কলেজ সেটি খোলা রয়েছে, সেখানে পরীক্ষা চলছে, এই জন্য মানুষজনের কিছুটা সেদিকটায় উপস্থিতি রয়েছে। আমরা পুরো শহর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ঘুরে দেখেছি, যেখানে সেনাবাহিনী, বিজিবি যে টহল দল রয়েছে, একই সঙ্গে সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি মোতায়েন করা হয়েছে। আমরা একটু তথ্য যোগ করতে চাই, সেটি হচ্ছে এই যে আগামীকালের যে শিক্ষকের নিয়োগ পরীক্ষা রয়েছে, সেখানে 589 জন শিক্ষার্থী নিয়োগ করা হবে, সেখানে 6500 পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এখন পর্যন্ত 3 বার স্থগিত হয়েছে এবং সর্বশেষ গতকাল থেকে এই কর্মসূচি চলায় হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাঙ্গামাটিতে 36 ঘন্টার হরতাল চলছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের পুরাতন একটি কূপ থেকে ওয়ার্ক ওভারের মাধ্যমে নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া চলছে। কূপটিতে গ্যাস প্রবাহের হার যাচাই নানা কর্মযজ্ঞ চালাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, নতুন করে গ্যাস উত্তোলন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে সিলেটের যে কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপের যে ওয়ার্ক ওভারের কাজ, সেটি শুরু হয়েছে 12ই আগস্ট থেকে। প্রায় 3 মাসেরও বেশি সময় শেষে আজকে চূড়ান্তভাবে আসলে এখানে গ্যাসের উত্তোলনের সংখ্যা বা যে উত্তোলনের যে হার, সেটি আসলে জানার জন্য কাজ করে যাচ্ছেন এখানকার সিলেটের গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ এবং যারা খননকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা যারা আছেন। যদিও সকাল 9টার দিকে এটি আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই প্রক্রিয়াটি একটু বিলম্বিত হচ্ছে এবং আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তো এখানে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্তৃপক্ষ যেটি বলছে যে এই গ্যাস কূপটি বেশ পুরনো ছিল, অর্থাৎ 1961 সালে এর যাত্রা শুরু হয়, যখন পাকিস্তান শেল অয়েল কোম্পানি এর কার্যক্রম শুরু করে। তারপর 1983 সাল থেকে আনুষ্ঠানিকভাবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের দায়িত্ব নেয় এবং তারা গ্যাস উত্তোলন করে 1997 সাল পর্যন্ত তারা প্রক্রিয়াভাবে করেছিল। পরবর্তীতে 1997 পর আরেকটি ওয়ার্ক ওভার
ওয়ার্কওভারের মাধ্যমে সেই গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হলে 2019 সাল পর্যন্ত এখানে গ্যাস উত্তোলন। তারপর থেকে আসলে যে লেয়ারে গ্যাসগুলো ছিল সেই গ্যাস আর উত্তোলন না করায় পরবর্তীতে যখন তাদের টার্গেটিং পয়েন্ট অর্থাৎ দৈনিক 100 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করবে এমন প্রক্রিয়াতে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেয়, তারপর তারা বেশ কয়েকটি কূপের ওয়ার্কওভারের কাজ শুরু করে। তার মধ্যে একটি হচ্ছে এই কৈলাসটিলা 1। এখন যে অবস্থা সেটি বলছেন যে আনুষ্ঠানিক সকল প্রক্রিয়া তাদের শেষ, শুধুমাত্র গ্যাস উত্তোলনের যে চূড়ান্ত প্রক্রিয়া আছে সেটি তারা করছেন এবং প্রায় 2200 মিটার গভীরে যে গ্যাসের স্তরের সন্ধান পাওয়া গেছে, এখান থেকে গ্যাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া যেটি আছে সেটি শুরু করতে হলে যে গ্যাসের ফ্লো টেস্টিং করা হয়, এই ফ্লো টেস্টিং এর জন্য এখন তো মূলত কাজ চলমান রয়েছে এবং এই ফ্লো টেস্টিং যদি তারা করেন, তারা ধারণা করছেন এখান থেকে প্রতিদিন 5 থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। আমরা দেখেছি এর আগেও সিলেটের যে বিয়ানীবাজার 2, কৈলাসটিলা 7, রশিদপুরের আরেকটি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গত 1 বছরের মধ্যে প্রায় 4টি পুরাতন কূপ থেকে গ্যাস উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন করেছিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ এবং এরই অংশ হিসেবে আজকে তাদের এই কার্যক্রম রয়েছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছেন যে তাদের মোটামুটি আনুষ্ঠানিক যে কাজগুলো আছে অর্থাৎ বড় ধরনের যে কাজ সেটি প্রায় শেষ হয়ে গেছে। এখন চূড়ান্ত প্রক্রিয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। হয়তো আজকে বিকেল 3:30 থেকে 4টা নাগাদ এই যে তাদের এই কূপের যে গ্যাস কি পরিমাণ উত্তোলন করা যাবে এবং এই গ্যাসের সাথে কনডেনসেট আসলে কি পরিমাণ পাওয়া যাবে তার নিশ্চয়তা করতে হলে তাদের যে সর্বশেষ যে পরীক্ষা রয়েছে সেটি শেষ করে তারা আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তো এই হচ্ছে গোলাপগঞ্জ কৈলাসটিলা গ্যাস ফিল্ড থেকে সর্বশেষ যে তথ্য রয়েছে এনে। সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। রূপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। এ সময় উচ্চচাপের বাষ্প নির্গত হয় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে। এ ধরনের শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষাটি চলবে 4 থেকে 5 দিন। মাসুদ রানার তথ্য ছবিতে বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। বিদ্যুৎ কেন্দ্রের মেইন স্ট্রিম পাইপলাইন ও স্টিম জেনারেটর সঠিকভাবে কাজ করছে কিনা তার নিরাপত্তা যাচাই করতেই চালানো হবে এই পরীক্ষা। রূপপুর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার সময় উচ্চচাপের বাষ্প নির্দিষ্ট ভালভ দিয়ে বায়ুমণ্ডলে ছাড়া হবে। এতে জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ হতে পারে, যা কয়েক মিনিট স্থায়ী থাকবে। বিকট শব্দে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই শব্দ সম্পূর্ণ স্বাভাবিক, পূর্ব নির্ধারিত ও নিরাপদ, যা মানুষ বা পরিবেশের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। তবে স্থানীয়রা বলছেন, এর আগেও এমন পরীক্ষা হয়েছে। প্রথমে আতঙ্কিত হলেও বিপদের আশঙ্কা নেই জেনে আশ্বস্ত স্থানীয়রা। প্রেসার সিস্টেমটা চালু করেছিল, বিকট শব্দ, মাটি সেই কাঁপছিল। এর আগে মাঝে মাঝে বিকট শব্দ হতো, তখন একটু আতঙ্কিত হতাম, কিন্তু এখন আর ওই আতঙ্কিত হয়নি। প্রেসার স্টিমও চলতেছে ভিতরে, নিঃসন্দেহে ভালোভাবে কাজ করতেছি। ঝুঁকির এখানে কোনো নিরাপত্তা খুব ভালো আছে। রাশিয়ার ঠিকাদারি সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে এই পরীক্ষা 4 থেকে 5 দিন পর্যন্ত চলতে পারে। এখন পাবনা। 3 মাস ধরে কমছে দেশের রপ্তানি। আগস্ট সেপ্টেম্বরের পর অক্টোবরেও কমেছে সার্বিক রপ্তানি আয়, যা গেল বছরের একই সময়ের তুলনায় 7.43% কম। এ সময় রপ্তানি কমেছে তৈরি পোশাক সহ উৎপাদনমুখী অন্যান্য খাতেও। অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা রপ্তানির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ ও নতুন বাজার সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান 2 উৎসের একটি রপ্তানি। টানা 3 মাস ধরে দেশের এ খাতে নেতিবাচক প্রবৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি। চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয় 25%। তারপর থেকে প্রতি মাসে রপ্তানি কমেছে ধারাবাহিকভাবে। আগস্টে রপ্তানি হয়েছে $391 কোটি 50 লাখ, সেপ্টেম্বরে $362 কোটি 76 ও অক্টোবরে $382 কোটি 37 লাখ। এতে গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রপ্তানি কমেছে 2.93%, সেপ্টেম্বর ও অক্টোবরে কমেছে 4.61 ও 7.43%। দেশের রপ্তানি খাতে প্রধান পণ্য তৈরি পোশাক, যা মোট রপ্তানির 80%-এরও বেশি। চলতি 2025-26 অর্থবছরে প্রথম মাসের পর থেকেই এ খাতে ধারাবাহিকভাবে পতন চলছেই। গেল অক্টোবরে পোশাক খাতে রপ্তানি $302 কোটি, আগস্ট ও সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল $317 ও $284 কোটি।
গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে প্রায় $60 কোটি। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য দেশের আগ্রাসী রপ্তানির বিপরীতে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে রপ্তানি খাতে। তাদের মতে উত্তরণের জন্য উৎপাদন খরচ কমানো এবং প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। সরকারের পক্ষ থেকে লাগামবিহীন বক্তব্য প্রেসে দেওয়া এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকা, পাশাপাশি আমাদের এক্সপোর্ট সহজীকরণ করা, কারণ বিদেশি ক্রেতারা কিন্তু বুঝতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক গুডসটা ডেলিভারি করতে পারবো কিনা। 5 আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হয়েছে রপ্তানিমুখী অনেক কারখানা। বিজিএমই এর তথ্য মতে গত 14 মাসে শুধু পোশাক কারখানা বন্ধ হয়েছে 353টির মতো। এ প্রসঙ্গে বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সরকারের নীতিগত পরিবর্তন, এনবিআর এর কর্মবিরতি ও বন্দরের সক্ষমতার অভাবে বেড়েছে কারখানা বন্ধের হার। যে বিভিন্ন সময় যে পলিসিগুলো হঠাৎ চেঞ্জ করা হয়, এটা অনেক ফ্যাক্টরি অ্যাকসেপ্ট করতে পারে না বা অ্যাবজর্ব করতে পারে না। যেমন মাঝখানে কিছুদিন হলো এনবিআর স্ট্রাইক, পোর্টের ইনএফিসিয়েন্সি এবং বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রতি 5 বছর পর পর যখন নির্বাচন হয় তখন বায়াররা ইচ্ছে করে কিছু অর্ডার কমিয়ে দেয় এই কারণে যে তারা কনসার্ন যে তার গুডস শিপমেন্ট হবে কিনা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা। তারা মনে করেছিলেন অক্টোবর মাসে কাঙ্ক্ষিত রপ্তানি তারা করতে পারবেন, কিন্তু অক্টোবর মাসে রপ্তানির নেতিবাচক প্রবৃদ্ধি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। এদিকে ইপিবির তথ্য বলছে, গেল অক্টোবরে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি ও প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, চামড়াবিহীন জুতা ও প্রকৌশল পণ্যের রপ্তানি। অর্থনীতিবিদরা বলছেন, বাজার ও পণ্য বৈচিত্র্য বাড়ানো না গেলে রপ্তানি সংকট আরও ঘনীভূত হবে। লেদার সিটি যেটা আছে সাভারে, তো সেটার মান আরও কীভাবে উন্নত করা যায়, সেখানে যে সেন্ট্রাল এপ্লয়েড ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটাকে কার্যকর করতে হবে। এত খাবার আমরা তৈরি করি, তো সেটার হালাল সার্টিফিকেশনটা যদি করতে পারি, বিশেষ করে মালয়েশিয়া এবং সৌদি আরবের সাথে যদি আমরা এখানে এটা প্র্যাকটিস যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই খাদ্যপণ্যগুলোই বিশ্বব্যাপী সমাদৃত হতে পারে। রপ্তানিতে প্রচলিত বাজার নির্ভরতা দিন দিন বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতো প্রচলিত বাজার থেকে শুধু পোশাক খাতে রপ্তানি আয় এসেছে $831 কোটি। বাকি দেশগুলো থেকে যার পরিমাণ মাত্র $166 কোটি। বাজার সম্প্রসারণে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি যে আমাদের জন্য সবাই হয়তো এগিয়ে আসবে। এখন এটা হয়ে গেছে বড় সমস্যা। আসিয়ানের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় কিনা সেটা নিয়ে এখনই চিন্তা করা উচিত, এবং একই সঙ্গে আরসেপ নামে একটা রিজনাল ট্রেড এগ্রিমেন্ট রয়েছে, তো তার সঙ্গে আমরা কীভাবে যুক্ত হতে পারি সেটাও দেখতে হবে। দক্ষিণ আমেরিকার বাজার, বিশেষ করে সেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু এবং চিলি, এই 4টি দেশ কিন্তু বড় অর্থনীতি, তো সেখানে আমাদের রপ্তানি বাড়াতে হবে, ফুটবল বাড়াতে হবে। অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভারত, সৌদি আরব, মেক্সিকো, ব্রাজিলের মতো অপ্রচলিত বাজারে বিশেষ গুরুত্ব দিলে রপ্তানি আয়ে কিছুটা গতি বাড়বে বলে মতামত অর্থনীতিবিদদের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। মৎস্য বিভাগের সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে মাছ রপ্তানি। সকাল থেকে ভারতে মাছ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, সনদ জটিলতার কারণ কি জানাবেন, আর সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? তার আগে আপনাকে জানিয়ে রাখি, এই আখাউড়া স্থলবন্দরটি কিন্তু শতভাগ রপ্তানিমুখী বন্দর। মূলত এই বন্দরের যে রপ্তানি আয় সেটি আসলে অনেকাংশে নির্ভর করে কিন্তু এই মাছ রপ্তানির উপর। বলা যেতে পারে যে বন্দরের রপ্তানির সিংহভাগই আসে মাছ রপ্তানির মাধ্যমে। তবে গতকাল থেকে কিন্তু এখানে একটি জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে মৎস্য অধিদপ্তর থেকে কিন্তু এই যে মাছ রপ্তানির ক্ষেত্রে একটি সনদ দিয়ে থাকে, সেটি আসলে এতদিন হাতে লিখে বা আসলে বা ম্যানুয়ালি দেওয়া হতো, সেটি কিন্তু এখন আর নিচ্ছে না বা এটি আসলে এখন আর গ্রহণ করছে না জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটি বলছেন যে তারা মৎস্য অধিদপ্তর থেকে প্রত্যেক দিন কিন্তু একটি সনদ দিয়ে থাকেন
মাছ রপ্তানি ক্ষেত্রে ভারতে, সেক্ষেত্রে এই সনদটি দিয়ে তারা আসলে এখানে বিল অফ এন্ট্রির কাজটি কিন্তু তারা করতেন। তবে যেহেতু গতকাল থেকে কিন্তু এই সংকটটি চলছে এবং তারা আসলে মৎস্য বিভাগের সনদটি আসলে অনলাইন না হওয়ার কারণে কিন্তু তারা আজকে থেকে এখানে বিল অফ এন্ট্রির কাজটি তারা করতে পারছে না, যার ফলে তারা এখানে এখন অনির্দিষ্টকালের জন্য কিন্তু মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন কিন্তু প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো মাছ রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন আখড়স্থল বন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তারা কাস্টমস কর্তৃপক্ষ এবং যে মৎস্য বিভাগের সঙ্গে তারা কথা বলেছেন, এবং আমি কথা বলেছিলাম মৎস্য বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি আসলে মৎস্য কর্মকর্তা আছেন জাকির হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে তারা বিষয়টি নিয়ে তারা কথা বলছেন, এবং তিনি বলছেন যে আসলে তারা এই যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে আসলে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এই যে সনদটি আসলে অনলাইনে করার জন্য, সেই নির্দেশনাটি আসলে তারা আগে থেকে তারা অবগত ছিলেন না, সেজন্য কিন্তু এই সংকটটি তৈরি হয়েছে। কিন্তু তিনি বলছেন তারা আজকে এটি নিয়ে তাদের মন্ত্রণালয়ে তারা যোগাযোগ করেছেন এবং তারা আশা করছেন যে আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু এই যে সংকট দেখিয়েছে সেটি কেটে যাবে, তখন থেকে হয়তোবা এই যে রপ্তানি নিয়ে যেই জটিলতা তৈরি হয়েছে সেটি কিন্তু আর থাকবে না। তবে ফারুক মিয়া যেটি আসলে বলছেন আমাদেরকে, যে মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে তারা গতকালকে কিন্তু প্রায় 60 টনের মতো মাছ তারা ভারতে তারা পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে যেহেতু কাস্টমস কর্তৃপক্ষ কিন্তু এনবিআর নির্দেশনা অনুযায়ী তাদেরকে বাধা দিয়েছিল যে আসলে তারা যেহেতু তাদের এই মাছের যেই রপ্তানি ক্ষেত্রে যে সনদটি দেওয়া হয় মৎস্য বিভাগে সেটি যেহেতু অনলাইনে করেনি, সেজন্য তারা বিল অফ এন্ট্রি তারা করতে পারছিলেন না। তবে তারা বলছেন যে যেহেতু গতকালকে কিন্তু আসলে এখানে একটি কার্যক্রম অর্থাৎ বিশেষ ব্যবস্থায় কিন্তু তারা সেই 60 টন মাছ কিন্তু পরে প্রায় সন্ধ্যা নাগাদ কিন্তু এটি ভারতে রপ্তানি করতে তারা পেরেছেন। তবে তারা আশা করছেন যে আজকে বা কালকের মধ্যে যদি এই সনদ নিয়ে যে জটিলতা আছে সেটি যদি কেটে যায়, সেক্ষেত্রে তাদের এই যে পুনরায় কিন্তু মাছ রপ্তানিটি শুরু হবে। তো এই নিয়ে আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখড়স্থল বন্দর থেকে এই যে মাছ রপ্তানি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেই সংক্রান্ত সবশেষ খবর। আখড়স্থল বন্দর থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্জয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের তারিখ ঘিরে বিভক্ত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। 29 ডিসেম্বর পূর্ব নির্ধারিত শীতের ছুটি থাকায় ভোট আগানোর দাবি একটি পক্ষের, ফলে তফসিল ঘোষণার পরও আশঙ্কা দেখা দিয়েছে নির্বাচন আয়োজনে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, নির্বাচন নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের আতুরঘর হিসেবে গত 1.5 বছর জাতীয়ভাবে আলোচিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষার্থী সংসদ নির্বাচন না থাকায় দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। সবশেষ আমরণ অনশন থেকে শিক্ষার্থীরা কিন্তু ব্র্যাকসু নির্বাচনের দাবি সেটি আদায় করেছেন এবং প্রথম দফায় নির্বাচন কমিশন গঠন করবার পরও সেই কমিশন দায়িত্ব গ্রহণ না করায় দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন দায়িত্ব নেবার পরে রোডম্যাপ দিয়েছেন, তবে রোডম্যাপ ঘোষণার পরে কয়েকটি অংশে বিভক্ত হয়েছেন এখানকার শিক্ষার্থীরা। একটি পক্ষ মনে করছেন যে 29 ডিসেম্বর যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময় শীতের ছুটি থাকায় অনেকেই শীতের ছুটি কাটানোর জন্য চলে যাবেন, যার ফলে ভর্তি উৎসবমুখর হবে না। এমন দাবির প্রেক্ষিতে গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে শীতের ছুটি ডিসেম্বরে বাতিল করে জানুয়ারিতে নিয়ে গিয়েছে এবং এই জানুয়ারিতে নেওয়ার ফলে আরও একটি পক্ষ দাবি করছেন যে তারা নির্ধারিত সময়ের মধ্যেই শীতের ছুটি কাটাতে চান। এই কারণে তারা নির্বাচনটি 29 ডিসেম্বরের আগে ডিসেম্বরে যে কোনো সময় করতে চান এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল যে সামাজিক সংগঠনগুলো আছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে নিষিদ্ধ থাকার নিষিদ্ধ ছাত্র রাজনীতি এখানে নিষিদ্ধ, তাই ছাত্র সংগঠনগুলো সরাসরি এখানে কোনো কর্মকাণ্ড চালাতে পারে না, কিন্তু ছাত্র রাজনীতির আবহে এইখানে যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছেন তারা কিন্তু চাচ্ছেন যে কেউ ভোটের পরেই নির্বাচন, কেউ চাচ্ছেন 29 ডিসেম্বরের আগে নির্বাচন এবং একটি পক্ষ বলছেন ডিসেম্বরের 16 তারিখের আগে নির্বাচন হলে সেটি উৎসবমুখর হবে এবং আরেকটি পক্ষ মনে করছেন যে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে সেটি জাতীয় নির্বাচনের আগে কখনোই আয়োজন করা সম্ভব হয় না। এমন প্রেক্ষিতে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে শিক্ষার্থীদের একটি অংশ আবেদন করেছে নির্বাচন আগানোর জন্য এবং আজকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দুপুর থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ছুটি নির্দিষ্ট সময় ছুটির দাবিতে। তারা বলছেন যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা এই বিষয়গুলো আসলে পুনর্বিবেচনার জন্য মিটিং উপস্থাপন করবেন। মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটি তারা পরে জানাবেন। এনে জানিয়ে রাখি যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপে 22 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, 26 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এরপরে 27 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ এবং সেটি 1 তারিখ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 2 তারিখে সেটি জমা নেবার যে রোডম্যাপ দেওয়া হয়েছে। 13 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকার প্রকাশ এবং 29 তারিখে ভোট গ্রহণের জন্য রোডম্যাপ দেওয়া হয়েছে। এই রোডম্যাপকে ঘোষণা করেই যে বিভক্তি সেটি আজকের বৈঠকের পরে কেটে যাবে বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তবে জানিয়ে রাখি এই নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোট হচ্ছেন এমনটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার। এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী রোডম্যাপের সবশেষ খবর। এনি রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।
গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের কাছলা এলাকা থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন, আর হামলায় জড়িতদের শনাক্ত করা গেছে কিনা? ঠিক গতকাল এই জায়গাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে একটি ক্যান্টিনে কিন্তু রাতের খাবার খাওয়ার জন্য এসেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু দুর্বৃত্তরা তাদেরকে হোটেলের বাইরে নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকেন এবং ধারালো অস্ত্র দিয়েও তাদের কিন্তু আঘাত করে। তার পরবর্তী সময়ে এখানে যারা আশেপাশে ছিল যেসব শিক্ষার্থী তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একজনকে এবং দুইজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল সেন্টারে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেন এবং তার পরবর্তীতে এখানে শিক্ষার্থীরা এখানে যারা এই ধরনের দুর্বৃত্ত বা যারা এই আঘাত করেছে যেসব ব্যক্তি তাদেরকে শনাক্ত করার ক্ষেত্রে তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছিলেন এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এই কাজলা গেটেই কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ি কাছে থাকার কারণে এবং পুলিশ ফাঁড়ির ঠিক সামনেই এইরকম একটা ঘটনা ঘটেছে, যার কারণে এখানে শিক্ষার্থীরা মনে করছেন যে এখানে দায়িত্বপ্রাপ্ত যেসব পুলিশ কর্মকর্তা ছিলেন তাদেরও একটা দায়িত্বের অবহেলা ছিল। যেহেতু তাদের সামনে এই ঘটনা ঘটেছে তারা কেন অ্যাকশনে যায়নি এবং তারা কেন ব্যবস্থা নেয়নি এমনটা কিন্তু প্রশ্ন তুলছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সহ অন্যান্য বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ এখানে কিন্তু তারা রাজশাহী এবং ঢাকা যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যারা এই ধরনের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত করেছে এবং এই ধরনের সাহস দেখিয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে যাতে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এমনটা কিন্তু তারা দাবি করছেন। এখানে একটু বলে রাখি আমি যে গতকাল যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের ফারাবি এবং তাওমিদ ছিল এবং নাট্যকলা বিভাগের একজন শিক্ষার্থী যার নাম আমরা জানতে পেরেছি মিনহাজ, তারা কিন্তু এই ঘটনায় কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে তাদের যখন গুরুতর অবস্থা দেখা হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মিনহাজকে ওখানে রাখা হয়। পরবর্তীতে ফারাবি এবং তাওমিদকে রামেকে হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ঘটেছে তাহলে দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে শনাক্ত করে বিচার করা হয় এমনটা কিন্তু তারাও আশ্বাস দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিতে এখন পর্যন্ত অনড় আছেন। এনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে এই ছিল আমার কাছে শিক্ষকদের বিক্ষোভের সবশেষ শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন ট্রাম্প। তবে প্রেসিডেন্টের পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করেননি মামদানির ট্রানজিশন টিম। যদিও চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের সাথে বৈঠকের জন্য যোগাযোগ করা হচ্ছে বলে জানান মামদানি। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন ট্রাম্প। মামদানিও ট্রাম্প প্রশাসনের নানা নীতির কঠোর সমালোচক। First, I want to announce my first deputy mayor, Dean Fullahan. Except that I know for many, he will require freezing the rent for more than 2 million rent-stabilized tenants. শেষ করব এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার। বিতর্ক এড়াতে আগামী ফেব্রুয়ারিতে নয় চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। গঠন কাঠামো ঠিক করবে আগামী সংসদ। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার, এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আন্দোলনের নামে পুলিশের উপর হামলা নয়, মনোবল ভেঙে গেলে জনগণকে ঘরবাড়ি পাহারা দিতে হবে বললেন ডিএমপি কমিশনার।
কুমিল্লায় বিএনপির 2 গ্রুপের সমাবেশ ঘিরে টাউন হল মাঠে ফটকে তালা, প্রশাসনের নিষেধাজ্ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা মোতায়েন। শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে 36 ঘন্টার হরতাল, নৌপথ সহ সড়ক অবরোধ, দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তি। সিলেটের কৈলাস টিলায় ওয়ার্কওভারের নতুন করে গ্যাস তোলার প্রক্রিয়া, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাষ্প নির্গমন পাবনার রূপপুরে। এই ছিল এখন ঢাকায় এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।